সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনআরবি কানেক্টের নতুন অনুষ্ঠান। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন আসন্ন। আমরা জানি যে এই বছরের নভেম্বরের 3 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্সিয়াল ইলেকশন। সেই নির্বাচন নিয়ে রাজনীতি এখন উত্তপ্ত এবং এমন একটি সময়ে যুক্তরাষ্ট্রের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যে সময়টি যুক্তরাষ্ট্রের আর্থসামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি একটি ভিন্ন অবস্থানে কিন্তু বিরাজমান। কারণ বৈশ্বিক যে মহামারী করোনা ভাইরাস, সেই ভাইরাসের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সামাজিকভাবে এখানে বর্ণ বৈষম্যের আন্দোলন চলমান আছে কয়েক মাস ধরে। এরকম দুটি পরিস্থিতির মধ্য দিয়ে কিছুদিন পরে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচন নিয়ে আমরা নিয়মিতভাবে এনআরবি কানেক্টের অনুষ্ঠান করব। সেই অনুষ্ঠানের আজকে প্রথম পর্ব শুরু হলো। আমি আজকে আমাদের এই অনুষ্ঠানের নামকরণ করেছি মার্কিন নির্বাচন, ডেমোক্রেটরা কোন পথে। আপনারা বুঝতেই পারছেন আজকের স্বাভাবিকভাবেই আজকের আলোচনার মধ্যে মূলত যারা অতিথি হয়েছেন তারা বেশিরভাগই ডেমোক্রেট, এবং যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটদের মধ্যে খুব প্রভাবশালী বাংলাদেশি, এবং বাংলাদেশিদের কাছে তারা খুবই গর্বের একটি জায়গায় আছে। আমি আর দেরি না করে তাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। তাদের একজন জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান। জনাব শেখ রহমান, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের দক্ষিণ এশিয়া বিষয়ক উপদেষ্টা, সাউথ এশিয়ানস ফর বাইডেনের সিনিয়র অ্যাডভাইজার ওসমান সিদ্দিক। জনাব ওসমান সিদ্দিক, আপনাকেও স্বাগত। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আশা করছি যে আজকে আলোচনা সবার জন্য খুবই ভালো হবে। আমরাও আশা করছি। দর্শক, আমরা এই মুহূর্তে আরো একজন অতিথির সঙ্গে পরিচয় করিয়ে দেব। তিনি যুক্তরাষ্ট্রে আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে একজন তরুণ রাজনীতিক, এবং তিনি অবশ্যই ডেমোক্রেট। তার নাম আনিকা রহমান। আনিকা, অনেক ধন্যবাদ এবং স্বাগত। ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে আছেন সবার পরিচিত আমাদের কমিউনিটির অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট সাংবাদিক এবং মুক্তিযোদ্ধা, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার যুক্তরাষ্ট্রের নির্বাহী সম্পাদক লাবলু আনসার। জনাব লাবলু আনসার, আপনাকেও স্বাগত জানাই। ধন্যবাদ হাসানুজ্জামান সাকি আমাকে এই গুরুত্বপূর্ণ পর্বে যোগদানের সুযোগ দেওয়ার জন্য। আজকে আমরা আলোচনা, ডেমোক্রেটরাই এখানে যেহেতু অতিথি হয়েছেন, আমরা তাদের আলোচনা শুনবো। পাশাপাশি ডেমোক্রেটদেরকে নিয়ে যেসব অভিযোগ করছেন রিপাবলিকান দলের যে প্রেসিডেন্ট প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার দল, সেই সব বিষয়েও কিছু মূল্যায়ন আমরা জানার চেষ্টা করব জনাব লাবলু আনসারের কাছ থেকে, যে একজন সাংবাদিক হিসেবে তার দৃষ্টিভঙ্গি কি। তো আমি শুরুতেই যেতে চাই শেখ রহমান, যিনি আমাদের বাংলাদেশের একজন গর্বের মানুষ। আমি প্রথমেই বলেছি যুক্তরাষ্ট্রের যে জর্জিয়া অঙ্গরাজ্য আছে, সেই অঙ্গরাজ্যের তিনি স্টেট সিনেটর শেখ রহমান। তিনি দ্বিতীয়বারের মতো সিনেটর নির্বাচিত হতে যাচ্ছেন। দর্শক, আপনারা জানেন যে তিনি ইতিমধ্যে সিনেটর নির্বাচনে তিনি জয়ী হয়েছেন গত বছর, এবং এবছর তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বলা যায় যে তিনি সিনেটর হতে যাচ্ছেন। তো শেখ রহমান, আমি প্রথমেই জানতে চাই যে গত মাসে তো ডেমোক্রেট দল এবং রিপাবলিকান দলের তো জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। তো সেই জাতীয় কনভেনশনের পরে অনেকটা বলা যায় যে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু হলো। তো সব মিলিয়ে আপনার দলের প্রস্তুতিটা কি এবং কনভেনশনটা কেমন হয়েছে, আমি প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাই শেখ রহমান। Thank you very much. Convention to আমি মনে করি it was excellent, no doubt in my mind. Sorry, মাঝে মাঝে আমি হয়তো বাংলা ইংলিশ মিলে বলতে হবে, if you don't mind. Anyway, it was a great convention, and I do not have any doubt that if we show up, that will be the key. We can win this election. And thing is, আমাদের show up করতে হবে. We cannot take any single vote, any single state for granted, because আমরা জানি 2016 কি হয়েছে. We all knew exactly, and we cannot afford to have the same thing happen to us. So I'm not taking anything for granted. আমি যেভাবে ক্যাম্পেইন করে যাচ্ছি জর্জিয়াতে,
just like we are 20% behind in the poll. That's the only way we can make sure everybody shows up, energize our base, so we can get them to the poll. That's the only way we can win, to restore the country, restore the soul of America. As a Biden, Vice President Biden, who's going to be soon to be the president, what he said, what he's fighting for, soul of America. If we want to do that, we want to win this election, we cannot rest until the November 3rd, until every vote is counted. জি And that's what I'm looking জি forward. That's জি what I'm looking জি থ্যাংক ইউ সো মাচ। আমরা আবার আপনার কাছে আসব। আমরা এবার যেতে চাই ওসমান সিদ্দিকী, যিনি ডেমোক্রেট দলের যে প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন, সেই জো বাইডেনের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র উপদেষ্টা, সাউথ এশিয়ান্স ফর বাইডেনের তিনি সিনিয়র অ্যাডভাইজার, এবং এই অ্যাডভাইজার কমিটিতে অনেকেই আছেন, তবে তিনি মোস্ট সিনিয়র অ্যাডভাইজার। আমাদের গর্বের জায়গা ওসমান সিদ্দিক। আমি আপনার কাছে এই প্রশ্নটাই করতে চাই যে ডেমোক্রেট দলের যে কনভেনশনটা হয়েছে, সেই কনভেনশনটা কেমন হলো, আপনারা কতটুকু সাকসেসফুল মনে করছেন? অনেক ধন্যবাদ হাসানুজ্জামান সাহেব। কনভেনশন তো আমি 1988 থেকে যোগদান করে এসেছি এখানে দেশে, এবং এইবার কনভেনশন তো আপনারা সবাই বুঝতে পেরেছেন যে এটা একদম ভিন্ন রকম কনভেনশন হয়েছে। কিন্তু এর মধ্যে আমরা যে দ্য ভিশন, the voice that we wanted to articulate, আমি মনে করি যে আমরা we did it through decency and with dignity. আমাদের মধ্যে কোনো রকম we did not fight with each other on issues. we were united on issues. And the convention এর পরে দেখা গেল যে জো বাইডেনের যে আপনার ছিল, পোলিং নাম্বার ছিল, তার পপুলারিটি ছিল, it went slightly up. যেহেতু this was a virtual convention, it was a little different. তবে আপনাকে আমি এইটুকু বলতে পারি যে আমাদের কনভেনশনের পরে যে এক্সাইটমেন্ট ইন দ্য গ্রাসরুট লেভেল অফ দ্য ডেমোক্রেটিক পার্টি, দ্যাট ইজ ভেরি ইউনিক। এবং আমি মনে করি যে আফটার কামলা হ্যারিস জয়েন দ্য টিম, the South Asians, the African Americans, the Hispanic Americans, ওরা they have been very much reinvigorated. এবং আমি এটা আশাবাদী যে আমাদের অনেক কাজ বাকি আছে। there is nothing, শেখ রহমান সাহেব বলেছেন যে অনেক আমরা এগিয়ে আছি, but still ইলেকশনের কথা বলা যায়। So we have to work very hard. আমাদের ভাবতে হবে যে আমরা we are still behind, and in that respect we are working very hard, not only as South Asians for Biden, but also amongst all of the public. জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবার আনিকা রহমানের কাছ থেকে জানতে চাই যে আপনার কেমন লাগলো এবারের জাতীয় কনভেনশন, এবং এই নির্বাচনটাকে আপনি কিভাবে দেখছেন একজন তরুণ রাজনীতিক এবং একজন তরুণ ডেমোক্রেট কর্মী হিসেবে? আনিকা। থ্যাংক ইউ সাকিব ভাই। তো আমি মনে করি যেটা বলছি সেটা অনেক পজিটিভ ছিল। এবার সবাই বুঝতেছে এই ইলেকশন কি ক্রুশাল, রিপাবলিকানরাও জানে এই ইলেকশন যে ক্রুশাল। ফোকাস ছিল এবার সোশ্যাল ডিস্টেন্সিং ছিল, এবার যারা স্পিকার আগের মতো দাওয়া দিতে পারতো না, এবার দাওয়া দিতে পেয়েছে। ওরা কিন্তু বেস ঠিক মতো ধরছে। এখানে ভির্জিনিয়াতে আমরা কষ্ট করে কাজ করতেছি। আমি কোচের API ফর বাইডেনের জন্য, তো আমরা বুঝি যে প্রত্যেকটা মাইনরিটিদের ভয়েস ইম্পর্টেন্ট। তো কনভেনশনটা কিন্তু রিফ্লেক্ট করছে, ওদের ডাইভার্সিটি ছিল, যে আমেরিকানদের জন্য কি ইম্পর্টেন্ট। তো আমি মনে করি খুব ভালো কাজ করেছে। জি, আপনাদের চারজন যে আমাদের অতিথি আছেন, চারজনের মধ্যে সম্ভবত একজন বা দুজনের সম্ভবত ফেসবুকে যে লাইভ হচ্ছে সেটি অন আছে, সেখান থেকে একটি শব্দ আসছে, যে কারণে আপনারা যখন কথা বলছেন তার বাইরেও একটি শব্দ আমরা পাচ্ছি। যদি এরকমটি হয়ে থাকে, দয়া করে আপনারা যদি সেটি মিউট করে দেন, তাহলে আমরা আরো স্পষ্ট আপনাদের কথা শুনতে পারবো। অনেক ধন্যবাদ আনিকা, শুনতে পেলাম। আমরা এবার যেতে চাই আমাদের বিশিষ্ট সাংবাদিক এবং মুক্তিযোদ্ধা লাবলু আনসারের কাছে। লাবলু আনসার, ডেমোক্রেট দলের জাতীয় কনভেনশন হয়েছে এবং তারপরে রিপাবলিকান দলের কনভেনশন হলো, এবং আমরা একটি কথা বাংলাদেশের রাজনীতিতে সাধারণত বলে থাকি যে যারা ক্ষমতায় থাকে তারা অনেকটা একটু জৌলুস তাদের মধ্যে বেশি থাকে। তো এইবারের যে জাতীয় কনভেনশন হলো, দৃশ্যত দেখা গেল যে এখানে ডেমোক্রেট দলের থেকে রিপাবলিকান দলের যে কনভেনশন সেটাতে একটু জৌলুস একটু বেশি ছিল।
তো এটি কি কারণে মনে করেন? যদিও ডেমোক্রেটরা বলছে যে তারা বেশিরভাগই ভার্চুয়ালি এই কনভেনশনটা করেছেন করোনা পরিস্থিতির কারণে, তারা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। আপনার মূল্যায়ন কি? এবং এই যে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে ডেমোক্রেটরা আসলে কোন পথে আছে? আপনার মূল্যায়ন জানতে চাই। দেখুন, এই যে আপনি একটা শব্দ ব্যবহার করেছেন, জৌলুস, ডেমোক্রেটদের চেয়ে রিপাবলিকান সম্মেলনের জৌলুস বেশি নেই, একেবারেই অন্যরকম দেখেছেন, যেটা একেবারেই অনুপস্থিত ছিল ডেমোক্রেটিক পার্টির কনভেনশনে। আপনি জানেন যে একটা বৈশ্বিক মহামারী চলছে, যুক্তরাষ্ট্র আরো বেশি আক্রান্ত এই করোনা ভাইরাসে, অনেক মানুষ আমাদের মারা গেছে, অনেক মানুষ এখনো আক্রান্ত রয়েছে সারা আমেরিকায়। এই সবের জন্য কার্যত যাকে দায়ী করা হচ্ছে তিনি হলেন আজকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই যে জৌলুস শব্দটা, এটার প্রকাশ কিন্তু সেই করোনার প্রথম থেকেই তিনি দেখিয়ে আসতেছেন। তিনি এই করোনা ভাইরাসকে কেয়ার করতে চাচ্ছেন না। এটা যে একটা মারাত্মক একটা ব্যাধি, অনেক মানুষ মারা যাচ্ছে, সেটাও তিনি আমলে নিতে চান না। তার পরিপ্রেক্ষিতে কিন্তু তার সম্মেলনে আপনি দেখেছেন, সবাই দেখেছে, অবাক বিস্ময়ে যে স্বাস্থ্যবিধি মেনে কোনো ধরনের পদক্ষেপ তিনি নেননি তার সম্মেলনে, কিংবা যারা সেখানে অংশগ্রহণ করেছেন তাদের কাউকেই কোনো মাস্ক পরতে আমরা দেখিনি। এই যে এইসব কারণে, অথচ অপরদিকে ডেমোক্রেটিক পার্টি কিন্তু মানবিকতার পরিচয় দিয়ে সেই জৌলুসকে পরিহার করেছে এবং প্রকৃত অর্থেই তারা যে আমেরিকানদের স্বার্থে কাজ করেছে এবং করতে চায় তারই প্রমাণ রেখেছে। এই জন্য জৌলুসের এই হেরফের আপনার দৃষ্টিতে এসেছে, অনেকেই সেটা বলছেন এবং এখনো সেটা অনেকেই মানে সমালোচনাও করছেন যে কেন তিনি স্বাস্থ্যবিধি মানছেন না। হোয়াইট হাউসের তৈরি করা যে উপদেষ্টা কমিটি আছে করোনা সম্পর্কিত, তাদের পরামর্শকেও তিনি বরাবরই অগ্রাহ্য করে চলেছেন। তো এইসব বিষয়গুলো আসলে ভোটারদের মধ্যে কতটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সেটা হয়তো সময় বলে দিবে। এইসব কারণে এই জৌলুসটা, তবে সামগ্রিক অর্থে উভয় কনভেনশনের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের মধ্যে একটা জাগরণ এসেছে। মানুষের মধ্যে যে একটা ভীতিকর পরিস্থিতি বিরাজ করছিল, হতাশার সৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু কিছুটা হলেও দূরীভূত হয়েছে এবং সবাই এখন নির্বাচনমুখী হচ্ছেন বলে মনে হচ্ছে। বিশেষ করে এই যে আগাম ভোট, ব্যালটে আগাম ভোট প্রদানের বিষয়টি, এটি নিয়েও কিন্তু প্রেসিডেন্ট সাহেব নানান ধরনের কথাবার্তা বলছেন, যদিও গত নির্বাচনে তিনি নিজেও সেই ব্যালটে নিজের ভোটটা প্রয়োগ করেছেন। এখন বলতেছেন যে ডেমোক্রেটরা নাকি তার ফলাফল হাইজ্যাক করার জন্য আগাম ভোটের ফোন দিয়েছে। তো এই ধরনের কথাবার্তা সাধারণ মানুষের মধ্যে আছে। আমাদের বাংলাদেশি আমেরিকান যারা ভোটার, তারাও এটা নিয়ে বিচলিত, চিন্তিত। আপনি জানেন যে অভিবাসী হিসেবে তারা সবাই অধিকাংশ ডেমোক্রেটদের পক্ষে, তবে রিপাবলিকানরা যেসব অভিযোগ করছে আমাদের ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন প্রেসিডেন্ট প্রার্থীর বিরুদ্ধে, আজও ডোনাল্ড ট্রাম্প একটি বাজে শব্দ ব্যবহার করেছেন। তিনি বলেছেন যে জো বাইডেন হলেন একটা স্টুপিড লিডার। তো এইসব কথাবার্তা আসলে তৃতীয় বিশ্ব, আমাদের অঞ্চলের রাজনীতিকদের মুখেই শোভা পায়। যুক্তরাষ্ট্রের মতো একটা দেশের প্রেসিডেন্ট যিনি ক্ষমতাসীন, তার মুখে এসব কথা কখনোই শোভা পায় না। এগুলোরও একটা প্রতিক্রিয়া সাধারণ ভোটারদের মধ্যে কিন্তু রয়েছে। এই বিষয়গুলো আমি জি আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু বিশ্লেষণ শুনতে পেলাম লাবলু আনসারের কাছ থেকে। আমরা এবার আবার যাব শেখ রহমান তার কাছে। আমরা দর্শক যারা আপনারা দেখছেন এই অনুষ্ঠান, আপনাদের এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে আবার বলছি যে শেখ রহমান একজন বাংলাদেশী হিসেবে মার্কিন রাজনীতিতে আমাদের একটি গর্বের জায়গা। মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেটের তিনি একজন সিনেটর। তিনি দুবারের মতো সিনেটর হতে চলেছেন। আমি একটু শেখ রহমান আপনার কাছে মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচন নিয়ে জানতে চাইবো। তার আগে আপনার সিনেটর হওয়া, এই নতুন ভাবে আবার যে আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনেটর হতে চলেছেন, সেই প্রক্রিয়াটি যদি দর্শকদেরকে একটু বলেন। Well, I'm glad যে আমার প্রতিদ্বন্দ্বিতা কেউ নাই, যেহেতু আমি 16 years income, 16 বছর ইনকাম ছিল। Then I beat him 2-1, 69% vote আমি পেয়েছি। And I've been working with all different groups. Election হওয়ার পর থেকে আমি থেমে নাই।
So I think I still have the popularity, so nobody want to challenge me. And আমাকে অনেকে বলছে তোমার you'll have a challenge, and I told them, hey, somebody wants to run against me, I have no problem. I'm not going to beat him, I'm going to crush him. So that's the attitude I have. I'm going to crush him. If anybody was, I was ready. So I'm not worried about, I don't know, I'm going to worry about 2 years from now on. But as of today, I feel good, and I appreciate it that people have confidence in me, and I'm doing everything possible that I should be doing for my constituency, in matter of fact, for Georgia. So I feel good. I feel good about it, and I don't have any complaint. But thing is, I'm the minority party. My number one goal this time is come Georgia blue, especially আমাদের legislative house আছে. We are a little behind, but I think we can switch. We can flip the state house, and that's what I'm working right now. So that way, I can be in the part of the majority. We can actually do something. It's very difficult to do something as a minority leader. There's limitation. আমরা কি করতে পারি? So I'm looking forward next year to do some good things for the state of Georgia. জি, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, সেটি হলো যে এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে রিপাবলিকান দলের যে কনভেনশনটি হয়েছে, সেটি যে উৎসব মুখর একটি অবস্থা, জৌলুস, সেটি আমরা অনুপস্থিত দেখেছি ডেমোক্রেটদের জায়গায়। সেই জায়গায় কিন্তু কেউ কেউ বলছেন এবং সমালোচকরা বলছেন যে জো বাইডেন অনেকটাই নীরবতা পালন করছেন, তিনি অনেকটা নীরব এবারের নির্বাচন নিয়ে। ট্রাম্প যতটা মারমুখী, যতটা সব প্রতিভ, ততটুকু কিন্তু বাইডেনকে শোনা যাচ্ছে না, এবং ডোনাল্ড ট্রাম্প এটিকে ক্যাশ করছেন। তিনি বলছেন যে জো বাইডেনের বয়স বেশি হয়ে গেছে, তার কাছে যুক্তরাষ্ট্র নিরাপদ নয়। এই বিষয়ে আপনি কি বলবেন? Well, nothing new. Trump যেটা বলতেছে nothing new. He's a showman. As you know, he's a television man. He's a con artist. So I don't have any problem what he's saying. But Joe Biden has been responsible. What Joe Biden did and still doing, he's responsible. He knows he cannot have people coming and gather, have a big gathering and have a COVID, people getting killed. So he's been responsible. And Donald Trump always been irresponsible. So I'm not surprised what he's saying, and I think people know better than that. Jonogon Jane, people knows Joe Biden. He has a history for decades. But Trump, we know for 4 years he hasn't changed. He had the opportunity. That opportunity chilo. He could have done something good once he became a president, but he didn't change it. He's doubling down on what he believed. So I think he's a dangerous for immigrant community, minority community. He was danger for us before he got elected. He's danger for us to now. Even he'll gonna be danger to us until he leaves the White House. I'm going to be happy to see him escorted out of the White House. Until that happens, I cannot rest. You cannot trust this guy. অসংখ্য ধন্যবাদ। আবার আপনার কাছে ফিরবো। আমরা এবার যাবো উসমান সিদ্দিকী আপনার কাছ থেকে। উসমান সিদ্দিক, আপনি অনেক বছর ধরে এই ডেমোক্রেটদের ন্যাশনাল কনভেনশন নিয়ে প্রতিনিধিত্ব করে আসছেন, দেখে আসছেন, তো আপনি অনেক কিছু জানেন। এই যে ভোটের কথা বলা হচ্ছে, যে ভোটের যে রাজনীতি, এইবার এই কোভিড-19 সিচুয়েশনের কারণে আমরা দেখছি যে এইবার কিন্তু মেইল ভোটটা এবার বেশি হবে, এবং এটি নিয়েও কিন্তু আলোচনা সমালোচনা চলছে। তো সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন একটি কথা গত কয়েকদিন আগে, তিনি প্রত্যেকটা ভোটারকে বলেছেন যে 2 বারের মতো ভোট দেওয়ার জন্য। পরবর্তী সময় তিনি আবার বিষয়টি ক্লিয়ার করেছেন। তিনি বলেছেন যে যারা বাই পোস্ট, যারা ডাকযোগে ভোট দেবেন, তারাও যেন ভোট কেন্দ্রে যান আবার ভোট দেওয়ার জন্য, এই জন্য যে তার ভোটটি কি কাউন্ট হয়েছে কিনা সেটি ভোটের দিন তিনি জানতে পারবেন। তো পুরো প্রক্রিয়াটি তো একটি খুব জটিল ব্যাপার। এটি এই ব্যাপারটি যদি আপনি যদি একটু খোলাসা করেন আমাদের দর্শকদের জন্য। শুনতে পাচ্ছেন আপনি? শুনতে পাচ্ছি। এই যে ডোনাল্ড ট্রাম্পের যে একটা কনস্পিরেসি করছে যে মেল বাই ভোট হলে কাউন্ট করা যাবে না, এখানে there'll be illegitimate voting, it is totally nonsense. এই দেশে অনেক স্টেটের থেকে সব সময় মেল বাই ভোট হয়ে আসছে। কথা হচ্ছে যে যদি ডিরেক্ট ভোট কাউন্ট হয়, যদি
pure and simple, fair and fair election hoy, tahole Democrats are going to win. The only way that he can stop people from the votes getting counted if he invalidates the postal votes. এবং পোস্ট অফিসের নিয়ম হলো যে the votes must arrive to the post of to the ballot to the election commission by November 3rd. November 4th যদি আসে, those votes are invalid. So he's trying his best to make sure that those votes don't reach there by November 3rd. কেমন করে করছে? He's decommissioning sorting machine, post box উড়িয়ে নিচ্ছে, পোস্ট অফিস বন্ধ করে দিচ্ছে, হি ইজ রিডিউসিং ম্যান পাওয়ার, এসব করে করে হি ইজ শোয়িং এ লট অফ কনফিউশন। আর যে আপনি কথা বললেন যে ভোটের দিন গিয়ে চেক করো তোমাদের মেইল বাই ভোট এসছে কিনা, দ্যাট ইজ ইলিগাল। ইউ ক্যানট গো দেয়ার টু আ ভোটিং পোলিং বুথ টুয়াইস। আপনাকে আমি বলি, দেখেন সব ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি সবার base আছে 35. Donald Trump can never win this election with his vote. What he needs is the other American votes, and most important is the minority votes, the votes from Hispanics, Bangladeshi Americans, South Asians. These votes are very critical. Even postal discrepancy that these votes get affected mostly. এর জন্য he's trying to play games with the election, যেটা আমাদের হিস্ট্রিতে নাই, এবং he's trying to incorporate any and every corrupt method to make sure that people cannot exercise their franchise properly, and this is the most unfortunate thing that is happening today. জি, আমি আনিকার কাছ থেকে এই বিষয়টি সম্পর্কে জানতে চাইবো। আনিকা, এই যে ডাকযোগে ভোট হচ্ছে, মেইল ভোট, এই মেইল ভোটের ব্যাপারটি নিয়ে যে বিতর্ক চলছে, যে ডিবেট চলছে, এই বিষয়ে আপনার বক্তব্য কি? আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ জি বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছি এখন। রহমানে আশা করতেছি মাইনরিটি থেকে মেজরিটিতে যাবে। আমাদের ভার্জিনিয়াতে অনেক বছর পর মাইনরিটিতে ছিলাম, মেজরিটিতে আসছে, আমরা এখন অনেক হিস্টোরিক্যাল বিল পাস করতে পারছি। তো ইনক্লুডিং ভোটিং এর জন্য আমরা আইডি ছাড়া এখন মানুষদেরকে ভোট করতে দেওয়া হচ্ছে, ভোটার সেপারেশনটা রিমুভ করা হয়েছে। আর যখন আমরা কথা বলি মেল ভোটিং এর কথা, যেরকম ওরা দুজনে বলছে, ট্রাম্প খুব ভালো ডিসইনফরমেশন দেওয়া আর মিসইনফরমেশন স্প্রেড করা। উনি জানে যে ওনার বেস প্র্যাকটিস করে না মেল ভোটিং, ওরা ভয় হচ্ছে যে ওরা বেসে ভোট করবে না, ট্রাস্ট করবে না। ওরা জানে যে ভালো করে ডেমোক্র্যাট অনেক বছর ধরে এটা প্র্যাকটিস করতেছে, মাইনরিটিদেরকে ভোট ইনক্রিজ করার জন্য এডুকেশন দেওয়া হচ্ছে, আর উনি এটা ভয়ে আছে যে উনি পপুলার ভোটটা পাবে না। তো ওটার কারণে অনেক বিভিন্ন সমস্যা করতেছে। আর এই ব্রিটেনেতে এখন গভর্নর অনেক ডিসকাশন করছে যে মেল বক্স ভোটিং লাগবে। কেউ যদি ঘর থেকে 30-40 মিনিট রাস্তা যদি ড্রাইভ না করতে চায়, একটা ডেজিগনেটেড এরিয়া থাকবে নেবারহুড সিটিতে, ওখানে মানুষ সবাই ভোট করতে পারবে। তো টু সার্চ করার জন্য, ভোটার ইনক্রিজ করার জন্য। তো উনি ভয়ে আছে যে উনি ভোটগুলো পাবে না। লাভলু আনসার, এই যে ডাকযোগে ভোটের যে প্রক্রিয়া শুরু হবে, তো ধারণা করা হচ্ছে যে এবার অনেক বেশি ভোট আসবে, মেইলের মাধ্যমে ভোট আসবে। আপনি কি মনে করেন যে ইমিগ্রেন্ট কমিউনিটি তো এমনিতে একটু পিছিয়ে, রাজনীতিতে পিছিয়ে, ভোট দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে, আমি যদি আরো সুনির্দিষ্ট ভাবে বলি যে বাংলাদেশি কমিউনিটি তো রাজনীতিতে আসছে অনেকেই, তবে অনেক দেরি করে আসছে, অনেকেই রেজিস্টার্ড ভোটার হচ্ছে না। তো এর মধ্যে যে মেইল ভোটের যে ব্যাপারটি, তাতে করে বাংলাদেশিরা কতটুকু আগ্রহ হবে মেইল ভোট দেওয়ার ব্যাপারে, আপনার কি কাছে কি মনে হয়? দেখুন, আপনি যথার্থই বলেছেন, বাংলাদেশিদের মধ্যে আমেরিকার নির্বাচনী প্রসেস নিয়ে অনেকটা অজ্ঞতা রয়েছে। তবে এই নির্বাচনকে কেন্দ্র করে সাউথ এশিয়ানস ফর বাইডেন যে একটা জাতীয় ভিত্তিক কমিটি হয়েছে, যে কমিটির নেতা হলেন আমাদের উসমান সিদ্দিক ভাই, এবং তার নেতৃত্বে বাংলাদেশিস ফর বাইডেন আরেকটা কমিটি হতে ইতিমধ্যে আংশিক ঘোষণা করা হয়েছে। প্রত্যেক স্টেট থেকে একজন করে নিয়ে একটা জাতীয় কমিটি, এবং প্রত্যেক স্টেটে আবার সমন্বয় সেল করা হচ্ছে। তারা ইতিমধ্যে, কিন্তু আমি নিউ ইয়র্কে যতটা জানি, অনেকেই কাজ শুরু করেছে। তারা উদ্বুদ্ধ করার চেষ্টা করছে আমাদের বাংলাদেশি আমেরিকানদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে, এবং তারা এটাও প্রচারণায় গুরুত্ব দিচ্ছে যে অন্য যে কোনো নির্বাচনের চেয়ে
সামনের 3 নভেম্বরের নির্বাচনের গুরুত্ব অনেক বেশি, বিশেষ করে অভিবাসীদের জন্য। গত 4 বছরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে আগ্রাসী নীতি, যে অমানবিক পদক্ষেপ অভিবাসীদের বিরুদ্ধে, সেসব বিষয়গুলো এখন সামনে আনা হচ্ছে। এর থেকে মনে হয় যে এবার আগের চেয়ে অনেক বেশি বাংলাদেশি ভোট দিবেন। বিশেষ করে এখন আমি দেখতে পাচ্ছি অনেকগুলো স্বেচ্ছাসেবী সংস্থা দক্ষিণ এশিয়ানদের, তার মধ্যে আমাদের বাংলাদেশিও আছে, তারা এই আগাম ব্যালটের ব্যাপারে বিভিন্ন জনকে লিঙ্ক পাঠাচ্ছে যে এই লিঙ্কে ভিজিট করে, ওয়েবসাইটে ভিজিট করে আগাম ভোটটা যাতে দিতে পারে, সে ব্যাপারেও একটা তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। এটা ইতিবাচক দিক। আরেকটা বিষয় যেমনটি আপনি আগেই বলেছেন অবজারভেশনে, ইতিমধ্যেই জো বাইডেনের রানিং মেট আমাদের কমলা হ্যারিস, ভাইস প্রেসিডেন্ট প্রার্থী, যিনি সিনেটর ক্যালিফোর্নিয়া থেকে এবং তিনি সিনেট ইন্টেলিজেন্স কমিটির প্রভাবশালী সদস্য ছিলেন। গত 2016 সালের নির্বাচনে যেটা বহুলভাবে অভিযোগ করা হয়, এবং তিনি আজও বলেছেন যে 2016 সালের নির্বাচনে রাশিয়া একটা প্রভাব ছিল, ষড়যন্ত্র ছিল, এবং একইভাবে এই সামনের নির্বাচনেও রাশিয়া ষড়যন্ত্র করে ডেমোক্রেটদের রেজাল্টকে হাইজ্যাক করে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নিয়ে যেতে পারে, এই আশঙ্কা তিনি করেছেন। এবং এই বিষয়টা অনেক সাধারণ ভোটার, আমাকেও এই বিষয়টা বিচলিত করেছে, এই জন্যে যে তিনি নিজে সিনেটর ছিলেন, ইন্টেলিজেন্স কমিটির সদস্য হিসেবে তারা একটা অনুসন্ধান তদন্ত চালিয়েছেন 2016 সালের রাশিয়ার হস্তক্ষেপ ষড়যন্ত্রের ব্যাপারে, এবং তারা অনেক কিছু প্রমাণও পেয়েছেন। তাহলে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা কেন কোনো অ্যাকশন নিতে যাননি? এখন সেই আবার বলতে হয় যে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের রাজনীতিকদের মতো নির্বাচন এলেই তারা অনেক কিছু বলে, কিন্তু নির্বাচনের ফলাফল যখন ঘরে আসে তখন তারা সব ভুলে যায়, প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা যায় না। কিন্তু ট্রাম্প তো জিতেছে, আবার সেই একই ষড়যন্ত্র হচ্ছে বলে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস অভিযোগ করতেছেন। সুতরাং এই বিষয়টা অনেককে চিন্তিত করেছে যে কি ঘটনা, তারা কেন অ্যাকশন নেয় না? তাদের ভোটের ফলাফলই যদি হাইজ্যাক করা হয় আবার ষড়যন্ত্রের মাধ্যমে, তাহলে এই নির্বাচনের দরকার কি? আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, পরে যদি সময় না পাই, যে অভিযোগটা ডেমোক্রেটদের বিরুদ্ধে, আমরা সবাই জানি যে অভিবাসীদের যারা সিটিজেন হয়, যারা ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়, তার শতকরা 80 জনের বেশি ডেমোক্রেট হিসেবে তালিকাভুক্ত হচ্ছে, এবং আগেও হয়েছে, এখনো হচ্ছে। যদিও গত 80 সালের পর থেকে বেশ কয়েকবার ডেমোক্রেটরা হোয়াইট হাউসে অধিষ্ঠিত হয়েছেন, এবং ক্লিন্টনের আমলে এবং বারাক ওবামার আমলে দুই হাউসের দুই কক্ষই ডেমোক্রেটদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু তারা অভিবাসীদের যে একটা সমস্যা, বিশেষ করে আমি বলছি কাগজপত্রহীন অভিবাসী, যার মধ্যে লক্ষাধিক বাংলাদেশিও আছে, তাদের সমস্যা সমাধানের ব্যাপারে আন্তরিক কোনো পদক্ষেপ নেয়নি। এই বিষয়টা কিন্তু এবার অনেকের মধ্যে এটা আলোচনায় আসছে। বিশেষ করে অভিবাসী সমাজ, বাংলাদেশি না, দক্ষিণ এশিয়ান এবং স্প্যানিশ মেক্সিকানরা এই বিষয়টা সামনে আনার চেষ্টা করছে, যারা ট্রাম্পের ভক্ত। তারা বলতে চাচ্ছে যে যতগুলো অভিবাসী, অবৈধ অভিবাসীদের ব্যাপারে যতগুলো সুবিধা সম্প্রসারিত হয়েছে, পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যুক্তরাষ্ট্রে এ যাবৎকালে, সবগুলোই রিপাবলিকানরা করেছে। সুতরাং আমি এখানে আমাদের ডেমোক্রেটিক পার্টির দুজন উচ্চ পর্যায়ের লোক আছেন, একজন তো জাতীয় কমিটির আছেন শেখ রহমান, আর একজন ডেমোক্রেটিক পার্টির নীতি নির্ধারকদের অন্যতম অ্যাম্বাসেডর উসমান সিদ্দিক। তার কাছে আমি ভোটারদের, সাধারণ ভোটারদের মধ্যে এই যে প্রশ্ন যে ডেমোক্রেটরা ক্ষমতায় থাকতেও কেন অবৈধ অভিবাসীদের ব্যাপারে একটা সঠিক পদক্ষেপ নেয়নি, তারা বিরোধী দলে এলেই যখন কংগ্রেসের একটি কক্ষ তাদের হাতছাড়া হয়, তখন তারা সোচ্চার হয় অভিবাসীদের জন্য এটা করতে হবে, ওইটা করতে হবে। এই বিষয়টা আশা করি যে তারা ভোটার। ধন্যবাদ লাভলু আনসার। আমি এখন আর তাহলে প্রশ্ন করছি না, আমি সরাসরি চলে যাচ্ছি শেখ রহমানের কাছে। শেখ রহমান, লাভলু আনসার যে কথাটা বলেছেন সেই ব্যাপারে আপনার বক্তব্য কি? আমার বক্তব্য হলো বেসিক্যালি ইমিগ্রেন্ট ভোট, আমি বাংলাদেশি কথা বলি এবং মাইনরিটি গ্রুপ, উই ডোন্ট পার্টিসিপেট, উই ডোন্ট গো টু শো আপ টু পোল। হ্যাঁ, আমরা অনেকেই ভোটে যাই, আবার অনেকেই যাই না। ইফ ইউ লুক এট হিস্ট্রি, নট নেসেসারিলি আমি বলবো না যে আপনি খালি ডেমোক্রেটকে ভোট দেন বা হোয়াটএভার ইট ইজ,
you have to hold your elected official accountable. Election শেষ হয়ে গেল, election গোলাম তারপর চুপচাপে সব অটোমেটিক হয়ে যাবে? No, I receive hundreds of phone call all the time from my constituency what they want. You have to reach out. আমাকে যদি কেউ reach out না করে, আমার অফিসে কল না আসে, just like unemployment. I had to deal over 800 people did not get unemployment from my district. So thing is, you have to reach out to us for the elected official. This is what we want. You have to keep up the pressure to your local elected officials, to local congressmen, local senators. You cannot just sit on the sideline and say, okay, I elected Democrat, everything will be fine. No, that's the mistake we make. That's the mistake we make. We cannot afford to make the same mistake. If you want to do something, you can protest, you get a vote, and you get a follow up. You have to make sure you hold accountable to your elected officials. Doesn't matter what party it is. জি, অনেক ধন্যবাদ জনাব ওসমান সিদ্দিক। আপনি এই বিষয়ে কি বলবেন, এই অভিযোগের ব্যাপারে আপনার বক্তব্য? না, অভিযোগ তো থাকতেই পারে। উই হ্যাভ টু মেক কারেকশনস অ্যাজ উই গো অলং। আমরা অনেক কাজ করেছি, আমাদের অনেক বিল পাস হয়েছে, অনেক পাসও হয় না। তবে আমরা আশা করি যে ইফ উই গেট এ মেজরিটি অলসো ইন দ্য সেনেট দিস টাইম, we will really make an impact on passing those things that have been stalled in the past. Our voter paper, I just want to mention one thing, কারণ এটা আমি ভুলে যেতে চাই না। আপনি ডিরেক্ট ভোটিং করা যায় 3rd of November, মেইল ভোটিং করা যায়, অ্যাবসেন্টি ভোটিং করা যায়, কিন্তু আরেকটা খুব ইম্পর্টেন্ট সোর্স অফ ভোটিং, and that is early voting. 39 states in America are going to open up for voting at different times. ভার্জিনিয়াতে 19 তারিখ থেকে you can do early voting. আমাদের প্রত্যেকটা কাউন্টিতে there will be precincts, এবং you can go there and cast your vote, and that vote will be counted that day. It's not going to wait till the 3rd of November. So I hope যারা প্রবাসী বাংলাদেশি এখানে আছেন, যারা আমেরিকান ভোটার আছেন, that they will exercise that very important area of voting, that is early voting. And thank you very much. I think that is a very important message that has to go out to everybody. জি, অনেক ধন্যবাদ। আনিকা, এই যে ইমিগ্রান্টদেরকে নিয়ে তো ডেমোক্রেটরা অনেক কিছু করবে বলছে, কিন্তু আবার ইমিগ্রান্টদের মধ্যে কিছু অভিযোগও আছে যে যতটুকু বলা হয় ততটুকু করা হচ্ছে না। তো এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? দেখেন, আমরা যেটা সেনেটর রহমান আর অ্যাম্বাসেডর সিদ্দিকী হচ্ছে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আর্লি ভোটিং, বাট আরেকটা হচ্ছে ভোটার রেজিস্ট্রেশন। দেশে বাংলাদেশের পপুলেশন অনেক হাই, বাট ওরা রেজিস্টার্ড ভোটার্স নাই। আপনি যখন রেজিস্টার্ড ভোটার না, তখন আপনি ইলেক্টেড অফিসিয়ালকে অ্যাকাউন্টেবল হোল্ড করতে পারবেন না, ওদের থেকে ডিমান্ডও করতে পারবেন না। তো যে সেনেটর রহমান বলছে, আমিও জেনারেল অ্যাসেম্বলিতে একটা স্টেট ইলেকটেডের জন্য কাজ করি। আমাদের বিভিন্ন আনএমপ্লয়মেন্ট, সবচেয়ে বড় হচ্ছে আনএমপ্লয়মেন্ট, আর বিভিন্ন রকমের কলাশূন্য ইস্যুদের জন্য এই বিল পাস করাটা, এই বিল চাচ্ছি। বাট আমাদেরকে যদি কমিউনিটি থেকে যদি কোনো দেশে বাংলাদেশিদেরকে দেখে না, মাইনরিটি গুলোকে দেখে না, এক ইলেক্টেড অফিসিয়াল মূল্য দিবে না, আর আপনার কোনো ভোটিং পাওয়ার নাই। তো যদি দেশিরা আমরা কাজ করতেছি যে বাংলাদেশিদেরকে, মাইনরিটিদেরকে রেজিস্টার্ড ভোটার্স বানানো আর ওদেরকে পোলে পুশ করানো। আর ডোনেশনও দিব। আপনি যদি নামও থাকে যে $1 হোক, $2 হোক, অনেক ডলার হোক, আপনি যদি ইন দ্য পুল অফ দ্য লিস্ট অফ ডোনার্স থাকেন, তখন আপনার নামও কিন্তু ওদেরকে অ্যালার্ট করে। এই কমিউনিটিদের থেকে ওরা মোবিলাইজ করতেছে, এই কমিউনিটিটা অনেক আমাদের জন্য কাজ করতেছে, কষ্ট করতেছে, তো তখন আমাদেরকে ভ্যালু করবে। জি, শেখ রহমান, আপনার বক্তব্যের মধ্যে এবং অনেকের বক্তব্যের মধ্যে এখানে ভোটের রাজনীতির বিষয়টা এসছে, এবং সেখানে এসছে যে ভোট কারচুপির ব্যাপারটা এসছে, যে আমরা এই প্রথম সম্ভবত আমি যতটুকু জানি যে আমেরিকার নির্বাচন নিয়ে, আমেরিকার রাজনীতিতে ভোট কারচুপির ব্যাপারটি আমরা তো কখনো শুনিনি। তৃতীয় বিশ্বের দেশগুলোতে এই সব কথা শোনা যায়, কিন্তু আমরা গত নির্বাচনে এখানকার প্রেসিডেন্সিয়াল নির্বাচনের মধ্যে ভোট কারচুপির কথাগুলো শুনলাম, এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি যে রাশিয়ার এখানে ইনভলভ আছে, সেটি শোনা যাচ্ছে। এখন যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনেও কিন্তু ভোট কারচুপির অভিযোগটি কিন্তু দুই দল থেকেই আসছে, দুই প্রেসিডেন্ট প্রার্থীই তুলছেন, এবং সেখানে এখানকার যারা গোয়েন্দা সংস্থা আছে তারা কিন্তু রাশিয়া এবং চীন এই নির্বাচনে প্রভাব বিস্তার করবে বলছে, সেটি কিন্তু এই আমেরিকার কিন্তু রিপোর্ট। সেই জায়গায় রিপাবলিকান দল তারা যে বক্তব্য দিয়েছে, প্রেসিডেন্ট সভাপতি যে বক্তব্য দিলেন, অ্যাকসেপ্টেন্সি যে স্পিচ দিলেন, সেখানে বলেছে যে জো বাইডেনের রাজনীতি এবং জো বাইডেনের যে এজেন্ডা, সেটা হচ্ছে মেড ইন চায়না,
অর্থাৎ তিনি আবারও নির্বাচনে চায়নাকে ইনভলভ করলেন, কিন্তু রাশিয়ার কথা তিনি কিছু বললেন না। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই খুব সহজ ভাবে যে আমেরিকার মতো দেশে ভোট কারচুপি কিভাবে সম্ভব? ভোট কারচুপি হবে না। This is total terms nonsense. I don't believe it. Of course, Russia influence, social media মাধ্যমে influence করেছে, that's fine. All the China, this and that, all whatever Trump is saying, this is total nonsense. You know, he's just trying to confuse people. That's what it is. He's trying to do what do you call rally his base. Nothing more than that. Nothing more than that. But I want to come back one thing. যেটা ওসমান ভাই বললো, যেটা early voting will be very important. But another thing is very, very important. We really didn't touch on it, is a census. এখন পর্যন্ত, if we look at it, I believe almost half of the Bangladeshi is not counted. Correct. It's not counted, almost ordek. Believe me, people say a lot of stuff. Even some of the data that I'm receiving from the state of Georgia, almost more than half is not counted right now, what I'm looking at. And I'm sure same thing happening in New York and Los Angeles all over. Ordek log jodi apne county na hoy, how can you expect? I don't go, amar 0.3%, amar district, I represent 200,000 folks. Amar 2 লক্ষ লোক আছে, তার মধ্যে আমার বাংলাদেশি পপুলেশন আছে 0.2%. I represent the district, fourth most diverse state senate district in the United States. Amar ekhane lok আছে, they speak more than 100 different languages, come from more than 100 different countries. So I really, don't have, go and tell Bangladeshi people all the time, let's go count it. I have 2.2% of my population of my district is Bangladeshi, but still a lot of them not counted yet. It's unfortunate. What we hear, Bangladeshi amra eto lokho lok America te aschi, but really half of them is not counted. So I think September is going to be the end of before the end of September we have to get counted. So I urge everybody, make sure, take a couple of minutes and get the census done. That's the only way we can have our voice heard. জি, অনেক ধন্যবাদ। আমি লাবলু স্যারের কাছে যাওয়ার আগে আমি ওসমান সিদ্দিকের কাছে আবার একটু যেতে চাই। জনাব ওসমান সিদ্দিক, তিনি বিভিন্ন দেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। দর্শক, আপনারা যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন তাদেরকে বলছি যে এখন আমি যার সঙ্গে কথা বলবো তিনি ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র উপদেষ্টা এবং আমাদের বাংলাদেশি একজন গর্বের মানুষ, এবং তিনি মার্কিন রাষ্ট্রদূত হিসেবে বিভিন্ন দেশে তিনি কাজ করেছেন। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি একজন কূটনীতিক। আমি এখন যে প্রশ্নটি করতে চাই সেটি কূটনৈতিক সম্পর্কিত। সেটি হচ্ছে যে এই যে ডোনাল্ড ট্রাম্প 70 মিনিট 11 সেকেন্ডের ভাষণের মধ্যে তিনি নানানভাবে কূটনীতি নিয়ে এসেছেন, বিভিন্ন দেশের প্রসঙ্গ নিয়ে এসেছেন। তিনি বিভিন্ন দেশ থেকে কিভাবে যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখবেন সেই বক্তব্য যেমন দিয়েছেন, তেমনি তিনি ভোটের রাজনীতিতে, বাইডেনের রাজনীতিতে চীনের প্রভাবের কথা বলেছেন, কিন্তু রাশিয়ার প্রসঙ্গটি তিনি একটি বারের জন্যও তুলেননি। এই বিষয়টি নিয়ে আপনার বক্তব্য জানতে চাই। সেটা তো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কেন রাশিয়ার নাম নেন? আমরা তো মনে করি যে there is something that is hidden there. ওনার either it's personal, financial or statecraft wise যেটা উনি প্রকাশ করতে চায় না, এবং we think that he is beholden to the Russian intelligentsia on certain things that we don't know. এবং এটা তো সব কথা তো এখন খুলে বলা যাবে না এখানে, it's an open forum, but there are rumors that there are certain ties that he has with the Russian mafia or the czars, that he might be implicated if he talks too much. তবে আমি মনে করি যে in the international area Donald Trump's foreign policy has been a total failure. আপনি যেখানে যান এখন, we were the shining light. We used to be an inspiration to many countries in terms of our policies, in terms of our ethical position on everything. আপনি মিডল ইস্টে যান, চায়না তো দূরের কথা, আপনি ফার ইস্টে যান, আফ্রিকাতে যান, সাউথ আমেরিকা যান, America is looked down, and that is the total contribution of Donald Trump in the foreign policy area of America.
I hope that Russia will not interfere in this election, because it is we are very aware what they can do. This is going to be counterproductive. People are aware, and I hope people will understand that our election is one of the most sacred things that our Constitution has given us, and we have to exercise that franchise most sacredly. জি, আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে মার্কিন রাজনীতিতে অন্য দেশের প্রভাব, আমরা তৃতীয় বিশ্বের দেশগুলোর যেসব দেশগুলো আছে সেই সব রাজনীতিতে, এমনকি বাংলাদেশের রাজনীতিতেও আমরা সবসময় দেখি অনেকেই বলে থাকেন যে অমুক দেশের এই দেশের প্রভাব আছে নির্বাচনে বা রাজনীতিতে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে অন্য দেশের প্রভাব থাকবে, এটি কিভাবে সম্ভব? এটি কি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতির জন্য, রাজনীতিকদের জন্য ব্যর্থতা নয়? That is true. আপনি যে কথাটা বলেছেন সত্যি, কিন্তু আমি মনে করি যে in 2016 যা হয়েছে, যে রাশিয়ান প্রভাব ছিল, হ্যাকিং করে আমাদের ইলেকট্রাল প্রসেসটা তারা they diluted it. আমার মনে হয় this is a phenomena that is not going to last forever. আমরা সচেতন, Democratic Party, even there are people in the Republican Party that they don't like this. You talk to Republican senators like Mitt Romney and others, they do not like Russian or any foreign intervention in our politics, in our election. This is not America. This is un-American. This is not what the people, our nation, have sacrificed in the past. So আমি মনে করি যে this is an aberration, and after Donald Trump, this thing will fade away, because this is something that everybody dislikes. Anybody who's a lover of this country. জি, আমি একটু শেখ রহমানের কাছে একই প্রশ্ন করতে চাই, একজন রাজনীতিক হিসেবে, একজন সিনেটর হিসেবে, যে এটা কার ব্যর্থতা? ব্যর্থতা, you have to understand, আপনি দেখেন technology has changed everything, social media has changed everything. আগে কিন্তু আপনি এখন 16 এ যেটা হয়েছে, because of the technology, because of the social media, we didn't had 20 years ago, 30 years, 40 years ago, we didn't had that influence. Because of social media, we have to educate our folks. We have to be smarter. We have to be smarter. We cannot just everything we see, we read, we hear, we have to believe, we have to tell people, just don't believe everything like people like Donald Trump is saying, or some folks there putting up this stuff in social media to hurt our country. So we have to be better, we have to educate our folks. That's the reason we had all this stuff. জি, আচ্ছা, আমরা আবার একটু লাভলু আনসারের কাছে ফিরতে চাই। এখন লাভলু আনসার, এবারও আমি যে প্রশ্নটি তুলবো সেটি একটি প্রভাব বিস্তার করার মতো কথা, সেটি হচ্ছে কমলা হ্যারিসের প্রসঙ্গটি এখন আমি নিয়ে আসতে চাই। কমলা হ্যারিস আসার পরে আমরা দেখেছি যে ডেমোক্রেটরা একটু নড়ে চড়ে বসেছে, এবং অনেকের মধ্যেই কিন্তু একটু চাঞ্চল্য ফিরে এসেছে, কারণ জো বাইডেনের কে রানিং মেট হবে এ নিয়ে কিন্তু গুঞ্জন ছিল অনেক দিনের। শেষমেশ আমরা দেখলাম এমন একজন মানুষকে জো বাইডেন তার রানিং মেট করলেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রার্থিতা ঘোষণা করলেন, তিনি ভারতীয় বংশোদ্ভূত। সেজন্য আমরা যারা দক্ষিণ এশিয়ার মানুষ, এশিয়া অঞ্চলের মানুষ, আমাদের একটি নতুন করে আগ্রহ তৈরি হয়েছে, এবং যেটি কখনো শোনা যায়নি সেটি আবার শোনা যাচ্ছে যে মার্কিন রাজনীতিতে ভারত একটি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। কারণ রিপাবলিকানদের কনভেনশন যদি দেখেন, সেখানে দেখবেন যে রিপাবলিকানরা যে প্রচারণা চালিয়েছে, সেখানে এই যে ডোনাল্ড ট্রাম্প ভারতে গেলেন, সেখানে যে বিশাল সমাবেশ করেছেন, এবং মোদি সাহেব যে আমেরিকায় আসলেন, সেখানে টেক্সাসের যে সমাবেশটি তারা দুই রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান মিলে করলেন, সেগুলো নিয়ে একটি প্রচারণা চালাচ্ছে। এবং জো বাইডেনও কিন্তু, এবং এখানকার যারা বিশ্লেষক তারাও কিন্তু বলছে যে ভারতীয় ভোটারদের একটি ফ্যাক্টর হবে এবারের রাজনীতি। আপনার কাছ থেকে একটু মূল্যায়ন জানতে চাই কমলা হ্যারিসের এই যে প্রার্থিতা ঘোষণাটি, সেটি এবং ভারতীয় ভোটাররা আদৌ কতটুকু এখানে প্রভাব বিস্তার করবে। লাভলু আনসার। না, এটা শুধু ভারতীয় নয়, দক্ষিণ এশিয়া নয়, কিংবা বাংলাদেশে আমেরিকানরাও যে উৎফুল্ল সেটি শেষ কথা নয়। এটি হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যেই একটা ব্যাপক জাগরণ এসেছে কমলা হ্যারিসকে কেন্দ্র করে। আমরা এর আগে দেখেছি প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনের সময় যে ধরনের একটা জাগরণ এসেছিল সাধারণ মানুষের মধ্যে, এবং যারা ভোটের প্রতি আগ্রহী ছিলেন না তাদের মধ্যেও একটা আগ্রহ, কৌতূহল তৈরি হয়েছিল যারা ভোট কেন্দ্রে গিয়ে ওবামাকে ভোট দিয়েছেন। ঠিক একই ঘটনা, এবং বরঞ্চ বলা যায় তার চেয়েও বেশি জোরদার একটা
মানে উৎসাহ উদ্দীপনা কমিউনিটিতে, বিভিন্ন কমিউনিটিতে দেখা যাচ্ছে। বিশেষ করে আপনি জানেন জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে এই যে একটা গণ আন্দোলন যুক্তরাষ্ট্র থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, তার একটা প্রতীক হিসেবেই কমলা হ্যারিসকে বিবেচনা করা হচ্ছে রাজনীতিতে। এবং এটাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যে অনেক আবুল তাবুল কথা এখন বেশি বলছেন, আক্রমণাত্মক কথা বলছেন, এবং আপনি জানেন কমলা হ্যারিসকেও তিনি একজন বাজে মহিলা হিসেবে মানে অভিহিত করেছেন, এমন মন্তব্য তিনি করতে পিছপা হননি। আসলে তার যে একটা মানে নিশ্চিত ভাব ছিল যে তিনি পুনরায় আবার জয়ী হবেন হোয়াইট হাউসে, এবং এখন তার মধ্যে তার বুদ্ধোদয় ঘটেছে যে যদি নিরপেক্ষ নির্বাচন হয় এবং এই যে আগাম ভোটে ডাকযোগে ব্যালট পাঠানোর যে বিষয়টা, এটা যদি যথাযথভাবে বাস্তবায়িত হয় তাহলে তিনি কোনোভাবেই দ্বিতীয়বার নির্বাচিত হতে পারবেন না। এই বিষয়টা তার মধ্যেও কাজ করছেন। আর আমাদের তো একটি কথা আমি বারবার বলেছি, এই যে আমাদের বাংলাদেশে আমাদের আমেরিকানদের মধ্যে এই যে একটা জাগরণ এসেছে, তারাও যে উল্লসিত কমলা হ্যারিসকে নিয়ে, তার তো প্রমাণ আমাদের সামনে আমাদের এই অনুষ্ঠানে উসমান সিদ্দিক, সাউথ এশিয়ানস ফর বাইডেন। এর আগে কিন্তু আরো অনেক নির্বাচন আমরা দেখেছি, কখনোই ডেমোক্রেট কিংবা রিপাবলিকানরা এ ধরনের মোর্চা গঠন করে নাই। এটা তো কমলা হ্যারিসের কারণেই হয়েছে, যে সাউথ এশিয়ান ফর বাইডেন, তাতে আমরা আলাদাভাবে সংগঠিত হবার সুযোগ পেয়েছি, এবং এই ভোটে সাউথ এশিয়ানরা যে একটা ফ্যাক্টর তাও প্রদর্শনের একটা সুযোগ এসেছে। আজকে আমি এই পাবলিকলি একটি নিবেদন জানাতে চাই অ্যাম্বাসেডর উসমান সিদ্দিক এবং শেখ রহমানকে। আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম একজন মার্কিন প্রেসিডেন্ট ঢাকায় গিয়েছিলেন বিল ক্লিন্টন, তার কিন্তু সফর সঙ্গী ছিলেন এই আজকে আমাদের উসমান সিদ্দিক ভাই। আমি আশা করব জো বাইডেন যদি প্রেসিডেন্ট হন তাহলে নিশ্চয়ই তিনি একটা গুরুত্বপূর্ণ জায়গায় থাকবেন, এবং তিনি আরো বেশি ঘটা করে জো বাইডেনকে নিয়ে বাংলাদেশে যাবেন। এবং এটা কিন্তু আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি উসমান সিদ্দিক এবং আমাদের সিনেটর শেখ রহমানের কাছে নিবেদন রাখছি, এই সুযোগটা যদি আর পরে না পাই, তার কারণে ইলেকশন ঘনিয়ে আসবে, তারা উভয়ে আরো বেশি ব্যস্ত হবেন, এবং নির্বাচনে যদি জয়ী হতে পারেন জো বাইডেন, আমরা জানি যে একটা ঘটনা ঘটবে তাকে ঘিরে, সেই সুযোগটা যাতে আবার আমরা পাই, আমরা যাতে জো বাইডেনের সফর সঙ্গী হিসেবে মিডিয়ার কর্মীরাও ঢাকায় যেতে পারি। জি, অনেক অনেক ধন্যবাদ। আগে জো বাইডেনকে প্রেসিডেন্ট হতে হবে, তারপরে হচ্ছে সফর হবে। তো আমরা আশা করি ঠিক আছে আপনার চাওয়াটা পূরণ হোক। আমরা একটু আনিকার কথা শুনছি না অনেকক্ষণ যাবত। আনিকা একজন নারী এবং তরুণ রাজনীতিক, কমলা হ্যারিস একজন নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রার্থিতা পেয়েছেন। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন যে এই যে বর্ণ বৈষম্য আন্দোলন চলমান আছে, সেই বর্ণ বৈষম্যের আন্দোলনের জায়গায় লাভলু আনসার যেমনটি বলেছেন যে তারই প্রতীক হিসেবে কমলা হ্যারিস এসেছেন এবং তিনি একজন নারী, এটা কতটুকু ডেমোক্রেট প্রার্থীর জন্য সহায়ক হবে? থ্যাংক ইউ। তো নারী হিসেবে বলবো যে হ্যারিসকে চুজ করার আগে ওনার অনেক কোয়ালিফাইড নারী ছিল, উইমেন লিস্ট ছিল। তো আমি মনে করি অনেকগুলো কোয়ালিফাইড ক্যান্ডিডেট ছিল, আমরা খুব প্রাউড ছিলাম, অনার্ড ছিলাম, আর আমরা হ্যাপি যে হ্যারিসকে চুজ করছিল। আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডেমোক্র্যাটস খুব সাপোর্ট করে মহিলাদেরকে আর পুশ করে, আর উনি রিপ্রেজেন্টেশনও বাড়াবে। তো এখন উনি খালি দেশীয় না, কালো না, বা এক নারী হিসাবে উনি ওমেন সাপোর্টটা খুব নিবে, আর দেখাতে পারছে যে বাইডেন একটা ওমেন হিসাবে প্রমিস ছিল রাখবে, ওনার প্রমিস উনি দেখেছে। তো উনিও জানে, উনি রেসপেক্ট করে একটা মহিলাকে যে ওনার সাথে একটা ভাইস প্রেসিডেন্ট রাখছে, হিস্টোরিক্যাল হবে এটা খুব। তো আমরা সবাই এক্সাইটেড রেজাল্টের জন্য, আর দেখা যাক কি হয়। আর আমি একটা বলতে ভুলে গিয়েছিলাম যে যখন ভোটার রেজিস্ট্রেশন কিন্তু ভার্জিনিয়ার জন্য অক্টোবর 13 তারিখ, বিভিন্ন স্টেটে ডিফারেন্ট হতে পারে, একটু দেখে করতে সময় এখনো আছে অনলাইন রেজিস্ট্রেশন ভোটিং করার জন্য। জি, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আনিকা। শেখ রহমান, আপনি কমলা হ্যারিসের এই মনোনয়নটা কিভাবে দেখেন, যেখানে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে কখনো তিনি বলছেন যে কমলা হ্যারিস জো বাইডেনের চেয়ে যোগ্য, আবার বলছেন যে কমলা হ্যারিসের চেয়ে যোগ্য আমার মেয়ে ইভানকা ট্রাম্প। তো সেই জায়গাটিতে কমলা হ্যারিস কিভাবে এই ডেমোক্রেটদের নির্বাচনে কতটুকু প্রভাব রাখতে পারে, আপনার কি মনে হয়? I think it's huge because
First is women. We never had a woman. Well, this is the second time she was nominated. Basically, we had, in the 80s, we had a nominee, vice president nominee. But I think this is huge for not only Democratic Party, for the United States, and especially women of color. And if you look at all the background, it's not Khali Ahmad South Asian. And she's an immigrant, her parents was immigrant. She's a Jamaican, she's African American, and she's well qualified, no doubt about that. And Trump is probably more scared of Kamala Harris than anybody else. And I think this is inspiration to all of us, all over the United States, all over the women, all over the country, for all different races. And I think she's gonna make a great vice president and the future president of this country. I cannot just emphasize enough. And that's one of the reasons whole country is excited. But the thing is, I don't want people to think that this is done deal. This is not done deal. I'm not going to be afraid to say, don't surprise if Trump gets reelected. So that's the mentality we have to have. Hey, we cannot lose this thing. We got to do everything possible within our power to make sure we win. And we have to have the mentality that we gotta win big. We cannot just win. We have to win big. That's the only way we'll have a mandate to do something about the immigration, do something about the minority, do something for Black Lives Matter, and do something for to restore the reputation that we have around the world. জি, ওসমান সিদ্দিক, কমলা হ্যারিসের এই মনোনয়নটা আপনি কিভাবে দেখছেন? Kamala Harris is a very qualified person. She ran for the presidential nomination, and if she got the presidential nomination, she would be a wonderful candidate. However, as a vice presidential candidate, I think she brings a lot of strength to the ticket. How does she bring the strength? Number one, as the senator has said, that she's a woman of color, she has immigrant parents, which is the core voting bloc in the future of America. It is not today's America. We are talking about today and the future of America. Apni jodi dekhen who are the new voters, it's all Hispanics, Asians, African Americans. So Kamala Harris brings a lot of credibility to the ticket, first of all. And secondly, her own personal sacrifices and her own personal story, her own personal background as the Attorney General of California. She was tough. She was tough on issues, and we need that thing because Trump barai kore je amra border eta korbo ota korbo, but how much can he do? He has not done much. How much wall has he built? Not even 5 miles. But action speaks louder than words. Kamala Harris will be a great vice president, a tribute. Arekta kotha boli, somebody said je Indian প্রভাব অনেক বেড়ে যাবে যদি কামলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হয়, বিকজ শি হ্যাজ এন ইন্ডিয়ান হেরিটেজ। এই কথা আমি একদম যুক্তি পাই না, কারণ যখন বারাক ওবামা প্রেসিডেন্ট হয়েছিল তখন সবাই বলতো যে এখন তো তার বাবা তো কিনিয়ার ছিল, কিনিয়ার খুব প্রভাব হবে আমেরিকা। American, when you come to those kind of positions, you look at the interest of America first, and that's what she's going to do. জি, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যেহেতু আপনারা দুজন এখানকার আমেরিকার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় আছেন এবং আমাদের একজন বাংলাদেশী হিসেবে আমরা অত্যন্ত গর্ব করি আপনাদেরকে নিয়ে। আপনাদের দুজন সম্পর্কে ব্যক্তিগত পর্যায়ে কিন্তু দর্শকদের অনেক কিছু জানার আগ্রহ আছে। তো আপনারা দুজন বাংলাদেশের এমন একটি অঞ্চল থেকে এসেছেন যেখানে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সরকার ব্যবস্থায় অনেক প্রেসিডেন্ট সেখান থেকে এসেছেন। সৈয়দ নজরুল ইসলাম, জিল্লুর রহমান, এখন বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সেই এলাকা থেকে আপনারা দুজনেই এসেছেন, শেখ রহমান এবং ওসমান সিদ্দিক। আপনি যদি একটু বলেন যে কিশোরগঞ্জের কোন অঞ্চলের মানুষ এবং আপনারা কিভাবে এই দেশে আসলেন, প্রথমে আমি একটু শেখ রহমানের কাছ থেকে জানতে চাই। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। What can I say? আমরা কিশোরগঞ্জ, that's the land I guess anyway. আমি কিশোরগঞ্জ, আমি এখনো কিন্তু মানুষকে বলি ময়মনসিংহ, আমিও আসছি দেশে, একসময় তো বৃহত্তর ময়মনসিংহের মধ্যে ছিল। ময়মনসিংহ তো কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলা, বাজিতপুর উপজেলা, আমার গ্রাম হলো সরারচর। I was born in Dhaka, but I'm from সরারচর, আমাদের গ্রাম বাজিতপুর উপজেলা।
but I'm proud to be Bangladeshi, and proud to be from Kisharganj. And ওসমান ভাই ওনার সাথে আমার প্রথম আজকে দেখা, ওনার ছোট ভাইয়ের সাথে আমার মাঝে মাঝে কথা হয়, হয়তো ওনার সাথে আমি he's the one that we look up to, জি, আচ্ছা, ওসমান সিদ্দিক, আপনি আপনার কোন এলাকায় আপনি? আমার বাবা ডক্টর ওসমান গনি, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। উনার জন্ম কিশোরগঞ্জ, করিমগঞ্জ, কিশোরগঞ্জ সাব ডিভিশনে বোধহয় আসে, আগে তো ময়মনসিংহ বলতো। আর আমার মা হলো হোসেনপুর, আপনার যেখানে দেশ। সো আই এম ভেরি প্রাউড টু সে, আমি হোসেনপুরে বোধহয় একবার গিয়েছিলাম, অত্যন্ত সুন্দর জায়গা ওটা। এবং করিমগঞ্জ, কিশোরগঞ্জে যাওয়া আসাটা তখন হয়তো খুব ডিফিকাল্ট ছিল, খুব বেশি যাইনি আমি। তবে আই এম ভেরি প্রাউড টু বি এ বেঙ্গলি, আই এম ভেরি প্রাউড টু বি এ বাংলাদেশি আমেরিকান। We are a small minority in America, but we have made a lot of impact in this country. আপনি জানেন 1970-তে the world's tallest building was built by a Bangladeshi engineer architect, Fazlur Rahman Khan. YouTube আপনারা প্রোগ্রাম করেন, co-founder of YouTube is a Bengali guy, Jawad Karim. So Bangladeshi American, whether we come from Kisharganj or Karimganj or Dhaka, we are one, and that oneness is full of pride, and we feel that আমাদের ভবিষ্যৎ এই দেশে, যদি আমাদের ছেলেপেলেরা যদি if they realize that where they come from, the legacy that we leave behind, is wonderful. And this make America very rich. এই ভবিষ্যতের একজন হচ্ছে আমাদের নতুন প্রজন্মের বাংলাদেশি আমেরিকান রাজনীতিক আনিকা রহমান। আনিকা, আপনার জন্ম কোথায়? আপনি কিভাবে এই রাজনীতিতে যুক্ত হলেন? না, তো আমার মা বাবা হচ্ছে চিনং থেকে, আর আমি হচ্ছে জন্ম হয়েছে ক্যানাডাতে। তো আমি কিন্তু অল্প বয়স থেকে কিন্তু আমি মনে করি যে এটা একটা আমাদের দায়িত্ব, যেখানে আমরা জীবনের যে কোনো কোথাও আমরা জন্ম হতে পারছি, যেখানে আমাদেরকে এই জায়গা দেওয়া হয়েছে, আমার কাছে যে অপরচুনিটি থাকে, প্রিভিলেজ থাকে, তাহলে আমি কেন ইউটিলাইজ করবো না মানুষদেরকে সোসাইটি বেটার করতে, ইমপ্রুভ করতে? এটা আমার একটা মনে করি এটা আমাদের দায়িত্ব। তো এটা আমার এমনিও আগের থেকে অভ্যাস। আমি খালি ইনভলভ পলিটিক্স, আমি পলিসি খুব ইম্পর্টেন্ট ছিল আমার জন্য, আস্তে আস্তে এটাতে আমি গ্রোথ করছি। তো আশা করছি, আমি তো জানেন বাংলাদেশে, আমার তো বলতে ভুলে গেছি, অলরেডি আমাদের আছে প্রেসিডেন্ট, উমেন প্রেসিডেন্ট আছে, বিভিন্ন দেশে এখন আছে, ডেভেলপিং কান্ট্রিতে মহিলারা প্রেসিডেন্ট হচ্ছে, আমেরিকাতে এখনো হয় নাই, আমি আশা করছি এবার হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমরা লাবলু আনসারের কাছে যাব, যে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান, এবং যে নির্বাচন নিয়ে আলোচনা করছি, যে রাজনীতি নিয়ে আলোচনা করছি, সেইখানে আপনার কাছ থেকে জানতে চাই যে আগামী যে প্রেসিডেন্সিয়াল নির্বাচন সেটি কোন পথে, এবং ডেমোক্রেটরা কোন পথে আছে বলে আপনি মনে করেন? না, প্রচারণা এবং তৃণমূলে ডেমোক্রেটরা এখনো সঠিক পথেই অবস্থান করছে। যেহেতু আপনি জানেন আমি নিউ ইয়র্কে থাকি, এটা তো ডেমোক্রেটদের এলাকা, তারপরেও ভেতরে ভেতরে কিছু রিপাবলিকান আছে, তারা নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে। ঠিক ডোনাল্ড ট্রাম্পের ভাষায় তারা যত রকমের অপপ্রচার আছে বাইডেনের বিরুদ্ধে, ডেমোক্রেটদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে, এবং মাঝে মাঝে তাদের গ্রুপ মিটিং হয়, সেগুলিতে আমি খোঁজ রাখি, তারা সেখানে এই ধরনের একটা কৌশল অবলম্বন করেছে যে যতটা পারো অপপ্রচার চালাও ডেমোক্রেটদের বিরুদ্ধে, বিশেষ করে কেউ যাতে আগাম ভোটে অংশ না নেয়। এটা হলো তাদের একটা বড় অস্ত্র। এখন মনে করছে যে আগাম ভোট যদি বেশি যায় তাহলে ট্রাম্পের পরাজয়টা অনেক বেশি ত্বরান্বিত। জি, লাবলু আনসার, একটু খোলাসা করি, এই যে আপনি বলছেন যে একটি চক্রান্ত চলছে, একটি আলোচনা হচ্ছে যে আগাম ভোট যেন না হয়, এটি কারা করছে একটু যদি বলেন সুনির্দিষ্টভাবে? এটা তো মিশ্র, আমি বললাম যারা রিপাবলিকান হিসেবে প্রত্যেকটা এলাকাতেই রিপাবলিকানদেরও একটা করে কমিটি আছে। আমি যদি সুনির্দিষ্টভাবে আপনার কাছ থেকে জানতে চাই যে এরকম কিছু মিডিয়াতে রিপোর্ট হয়েছে এবং আমরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, যেটি আগে এতটা দেখতাম না, যে রিপাবলিকান দলের কিন্তু অনেক বাংলাদেশি সমর্থন বাড়ছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? সেটাই আমি বলতে চাচ্ছি, ভেতরে ভেতরে অনেকেই রিপাবলিকান পার্টির ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছে, আবার যারা ডেমোক্রেট তারাও এখন তাদের সাথে যাচ্ছে। এইখানে দুটা বিষয় আছে, আমি বারবার বলতেছি, তৃতীয় বিশ্বের কথা, বাংলাদেশের কথা, যেহেতু সেটা আমাদের একটা ভালো অভিজ্ঞতা আছে, তিক্ত অভিজ্ঞতা আছে, যে নির্বাচনের সময় নগদ অর্থ বিতরণ করা হয়। রিপাবলিকানদের মধ্যেও
এই বিষয়টা এখন দেখা যাচ্ছে, বিশেষ করে নিউ ইয়র্কে তারা চাচ্ছে ডেমোক্রেটদের ভোট কমাও, ডেমোক্রেটদের পপুলার ভোট কমাও, তা যেভাবে পারো। এই জন্য বাংলাদেশি আমেরিকান যারা রিপাবলিকান এবং তাদের সাথে যারা যাচ্ছে নগদ অর্থের লোভে, এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। এর আগের নির্বাচনেও দেখছি, এবার আরো বেশি। এই বিষয়টা কিন্তু খুবই বাজে একটা উদাহরণ হয়ে থাকবে যুক্তরাষ্ট্রের মতো একটা দেশের নির্বাচনের ক্ষেত্রে। সুতরাং ডেমোক্রেট হিসেবে যারা আছে তাদেরকেও এই ব্যাপারে সজাগ থাকা উচিত যে এই ধরনের তৎপরতা অপচেষ্টা যাতে প্রতিহত করা যায়, বাংলাদেশিরা যাতে বিভ্রান্ত না হয় সাময়িক লোভে। দীর্ঘমেয়াদী সুফলের জন্য তাদেরকে জো বাইডেনকে ভোট দেওয়া উচিত। এই বিষয়টা নিয়ে আরো বেশি প্রচারণা চালানো উচিত। আনিকা রহমান, আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি একজন তরুণ রাজনীতিক হিসেবে আমাদের বাংলাদেশি যারা তরুণ আছে তাদের উদ্দেশ্যেও যদি আপনি কিছু বলতে চান। অবশ্যই আমি খালি বলতে চাই ধন্যবাদ সাকিব ভাই আমাকে আনার জন্য। আর আমি খুবই অনার যে আপনি আমাকে সেনেটর রহমান আর অ্যাম্বাসেডর সিদ্দিকের সাথে আমাকে দাওয়াত দিয়েছেন। এর মিস্টার লাভলুর সাথেও দেখা করে খুব ভালো লেগেছে। আর আসলে ওনারা দুইজনে হচ্ছে খুব ইন্সপিরেশন। এটা হচ্ছে আমার জন্য, যে আমি আশা করি আপনারা আমাদের জন্য ওয়ে পেভ করেছেন, আমাদের রিপ্রেজেন্টেশন। আমি খুব অনার আমার সাথে হওয়ার। আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ আমার সাথে একদিন দেখা হবে সামনাসামনি। আর সবাইকে আমি বলতেছি যে ভোটিং খুব ইম্পর্টেন্ট। ডেমোক্রেটিক পার্টির সবসময় হাত খুলে সবাইকে ওয়েলকাম করে। আমরা চাই মানুষ আরো ইনভলভ হোক। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে অলওয়েজ ফিল ফ্রি টু রিচ আউট। থ্যাংক ইউ। জি, অ্যাম্বাসেডর সিদ্দিক, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, আমাদের অভিবাসী সমাজের উদ্দেশ্যে এবং বাংলাদেশিদের উদ্দেশ্যে এই সামনে যে আসন্ন নির্বাচন, সেই নির্বাচন নিয়ে যদি আপনি কিছু বলতে চান। শুধু একটি কথা আমি বলতে চাই, ডোন্ট টেক এনিথিং ফর গ্রান্টেড। এই পোলিং টোলিং সব দেখে থেকে আপনারা ঘরে বসে থাকবেন, ভোট দেবেন না, তা হবে না। রেজিস্টার ইয়োরসেলফ, আপনারা আর্লি ভোটিং এ যান, ভলেন্টিয়ার করেন, সব নেইবারদেরকে সাহায্য করেন টু টেক দেম টু দ্য পোলিং বুথ। দিস ইলেকশন ইজ নট গোইং টু বি ইজি। যে যাই বলুক না কেন, দ্য ডিফিকাল্টিজ দ্যাট আর ahead of us, ahead of the Democratic Party is immense. তো এটাকে প্রতিরোধ করতে হলে everybody has to work hard, everybody has to be prepared, everybody has to be on their defense. জি, সেনেটর শেখ রহমান, আপনি আগামী নির্বাচন নিয়ে এবং আমাদের অভিবাসী এবং আমাদের বাংলাদেশি ভোটার যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আমি সেম কথাই বলবো ওসমান ভাই যেটা বললো, ডোন্ট টেক এনিথিং ফর গ্রান্টেড। আমাদের উই হ্যাভ টু পার্টিসিপেট, উই ডোন্ট হ্যাভ এনি আদার চয়েস। We will not gonna have our voices heard if we do not register and vote. This is immense. I mean, this is unbelievable what's going on. If we lose this election, I cannot even explain what is going to happen to us as a minority community, as a Bangladeshi. So we do not have any substitute. And the future generation, people like Anika, the young generation, I can tell you, your future is bright. What we have done, what I have done took me 30 years. It's going to take you a lot less, maybe 3-4 years you can achieve. It can be a lot easier for you all. You'll need to stay active. Young folks, sometimes we like to protest. We go to social media and do all this stuff, but we do not vote. So make sure, I'm not worried about people watching right now. People watching right now, you're involved. You know exactly what's going on. I'm worried about people not watching. They are in different states. So you might be in New York or Los Angeles. You might be in a Democratic area, but you might have you might have friends and family that you know they don't live in a Democratic area. They might not live in your state. Please make a phone call. Make sure all of us, we contribute a little bit, that we're going to go a long way. All of us has to do our part. অনেক ধন্যবাদ। Every little bit, it helps, okay? And help our candidate. And I know a lot of, I'm going to say one quick thing. A lot of Bangladeshi people running. I get a lot of phone call, I'm running this and that. Don't run if you're not qualified. We have a lot of people running Bangladeshi, they're not qualified. I mean, I hate to say that, but they are not qualified. Don't just run for public office just because Sheikh Rahman owned or somebody else owned. Make sure you do your homework, work with the party. Just because you say I'm a Deshi Democrat and this and that, you are not in a grassroots. Let's work with the original party. Let's work with your local and state party and learn what need to be, what you need to do in order to run for public office. And good luck anybody running. There's some folks are running.
right now. অনেক অনেক ধন্যবাদ শেখ রহমান আপনাকে। আপনারা যারা দর্শক এতক্ষণ অনুষ্ঠান দেখছিলেন আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আমি আমাদের ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারকে বলবো যে আমাদের যারা অতিথি আছেন তাদেরকে যেন এক ফ্রেমে নিয়ে আসেন এখন দয়া করে। আপনি এক ফ্রেমে সবাইকে নিয়ে আসবেন। জি, আমরা যাদের সঙ্গে কথা বলছিলাম আমাদের জর্জিয়া স্টেটের সেনেটর শেখ রহমান, মার্কিন রাজনীতিতে মার্কিন স্টেট সিনেটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হতে চলেছেন বলা যায়। আমাদের এমন একজন বাংলাদেশি যুক্তরাষ্ট্রে আছে, তিনি হচ্ছেন সেনেটর শেখ রহমান। তার কথাই আমরা সর্বশেষ শুনছিলাম। আমাদের সঙ্গে ছিলেন অ্যাম্বাসেডর ওসমান সিদ্দিক, তিনি জো বাইডেন যে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডেমোক্রেট দলের, সেই জো বাইডেনের দক্ষিণ এশিয়া বিষয়ক উপদেষ্টা, সিনিয়র উপদেষ্টা তিনি আমাদের সঙ্গে ছিলেন বাইডেন লিডারশিপ কাউন্সিলের একজন তরুণ নেতা এবং কো চেয়ার আনিকা রহমান আমাদের সঙ্গে ছিলেন, এবং আমাদের সঙ্গে ছিলেন আমাদের এই কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট সাংবাদিক, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক লাবলু আনসার। আপনাদের চারজনকেই অসংখ্য ধন্যবাদ। অনেক কিছু আরো জানার আছে, আপনারা যদি এর পরবর্তী সময়ে সময় দেন তাহলে এই আলোচনা চলবে আরো আমাদের টিভিতে, এনআরবি কানেক্ট টিভিতে। আপনাদেরকে আমরা অতিথি করতে চাই, আরো কিছু জানতে চাই। আপনারা আমাদের সঙ্গে এত ব্যস্ততার মধ্যেও ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুভরাত্রি। ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ।